আপনি চেঞ্জ করেন, আমি রেকর্ড দিয়েছি। তাহলে আমি করতে পারবো না, রেকর্ড আপনি করতে পারবেন শুধু। আচ্ছা ঠিক আছে, ওকে। রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ ভালো। আচ্ছা জাহিদ ভাই শুরু করেন, রেকর্ড শুরু হয়ে গেছে। পাঠকের পাতার ভার্চুয়াল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ জাহিদ, ম্যানেজার কুইন্স লাইব্রেরি হলিস শাখা। আমাদের লাইব্রেরিতে আমরা পাঠকের পাতা নামে একটি আমাদের বুক ক্লাব আছে। সেই বুক ক্লাবে আমরা প্রতি মাসে একটি করে বই নিয়ে আলোচনা করি, মুক্ত আলোচনা, এবং একজন আলোচক থাকে এবং সেই ফরম্যাটে আমরা আলোচনা করি। গত 2 বছর আমরা 24টি বই আলোচনা করেছি। তো এখন পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানটি একটু ভিন্ন ফরম্যাটে, বই ছাড়া একজন কবিকে নিয়ে আলোচনা করব। এখন একটি ভার্চুয়াল অনুষ্ঠান হিসেবে আসছে। এখন এই অনুষ্ঠানে আজকে আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানটির নাম হলো রফিক আজাদ, কবি এবং কবিতা। আমাদের আজকের অনুষ্ঠানের মাস্টার অফ দ্য সেরিমনি হলেন কাজী জহিরুল ইসলাম। আমরা কাজী জহিরকে সবাই নিশ্চয়ই চেনেন, আশা করি। তিনি 80 দশকের একজন গুরুত্বপূর্ণ কবি। তার 65টির বেশি পুস্তক আছে, এর মধ্যে 20টি বোধহয় কবিতার বই। তিনি বর্তমানে জাতিসংঘে উচ্চ পদে কর্মরত আছেন। আমি কাজী জহিরকে অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ জাহিদ ভাই। আমরা কবি রফিক আজাদ, কবি ও কবিতা, এই শিরোনামের অনুষ্ঠানটি এখন শুরু করছি। আজকে প্যানেল বক্তা ডক্টর জ্যোতি প্রকাশ দত্ত, কবি ইকবাল হাসান, কবি রেজাউদ্দিন স্টালিন, জয়ন্ত নাগ এবং ডক্টর মাহবুব হাসান। এছাড়া কবির সহধর্মিনী কবি দিলারা হাফিজ আছেন আমাদের সঙ্গে। আমরা তার কাছ থেকে তাদের কবির জীবনের সঙ্গে, তিনি 1983 সাল থেকে জড়িত। আমরা সেই দাম্পত্য জীবনের খুব খুব গোপন কথা বলতে হবে না, তাদের দাম্পত্য জীবনের অনেক কথাই আমরা জানতে পারবো। একজন কবির জীবন, একজন সফল কবির জীবন কিভাবে অতিবাহিত হয়, কতটা তিনি সংসারী, কতটা তিনি মানবিক, কতটা তিনি সংবেদনশীল, এইসব বিষয়ে আমরা কবি পত্নীর কাছ থেকে জানবো। আর আমরা কবির কবিতা থেকে আবৃত্তি শুনবো। আমাদের সঙ্গে আছেন বাচিক শিল্পী মেহেদী হাসান। আমি অনুষ্ঠানটি শুরু করতে চাই যে কবিতাটি লিখে তিনি গণমানুষের কবি হয়ে উঠেছেন, ভাত দে হারামজাদা, তার সেই বিখ্যাত কবিতা। মুক্তিযুদ্ধোত্তর, স্বাধীনতোত্তর বাংলাদেশে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি ছবি দেখে বা দুটি ছবি দেখে তার মধ্যে যে অনুভূতি তৈরি হয়, সেই অনুভূতি থেকে তিনি ভাত দে হারামজাদা কবিতাটি লিখেন। পরবর্তীতে অবশ্য তিনি নিজেই বলেছেন যে সেই ছবিগুলো হয়তো ফেক ছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। আমার মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা থেকে আমি এই কবিতাটি লিখেছি। তা আমরা সেই কবিতাটি শুনি প্রথম আমাদের প্রিয় বাচিক শিল্পী মেহেদী হাসানের কণ্ঠে, তারপর আমরা আলোচনাটি শুরু করব। মেহেদী হাসান, মিউট করে দেন সবাই। অনেক ধন্যবাদ। আমি আবৃত্তি করছি রফিক আজাদের কবিতা ভাত দে হারামজাদা। ভীষণ ক্ষুধার্ত আছি, উদরে শরীর বৃত্ত ব্যাপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্পগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায় বাড়ি, গাড়ি, টাকা কড়ি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি, পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর। ভাত চাই, এই চাওয়া সরাসরি। ঠান্ডা বা গরম, সরু বা দারুণ মোটা, রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই। মাটির শানকি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো হলে ছেড়ে দেব অন্য সব দাবি। অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক। যে চায় সে নিয়ে যাক, যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও। জেনে রেখো, আমার ওসবে কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন। সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলীলাক্রমে।
থাকবে না কিছু বাকি, চলে যাবে হা ভাতের গ্রাসে। যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদে উপাচার হবে। সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, তা না হলে মানচিত্র খাবো। অনেক ধন্যবাদ মেহেদী হাসান। এই কবিতা লিখে তিনি মুহূর্তের মধ্যেই বাংলাদেশের একেবারে গণমানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যান, কিন্তু ক্ষমতাসীনদের রোষানলে পড়েন। তাকে 61 পৃষ্ঠার কৈফিয়ত দিয়ে গ্রেফতার এড়াতে হয়েছিল। আমি জ্যোতিদার কাছে আসছি। জ্যোতিদা, আপনি তো তখন একেবারে প্রতিষ্ঠিত গল্পকার, শিল্প সাহিত্যের অঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছেন। রফিক ভাইয়ের সঙ্গে আপনার খুবই ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। এই কবিতার পটভূমি এবং কবি রফিক আজাদ এবং তার কবিতা নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই আমরা। আমি আপনাকে আনমিউট করছি। আমরা আছি। হ্যাঁ, জ্যোতিদা। হ্যাঁ, রফিক আজাদ যখন এই কবিতা লেখেন তখন আমি ঢাকায় ছিলাম, কিন্তু তার আগে ছিলাম ঢাকায়। তার কবিতা নিয়ে আপনারা যারা বলবেন বলুন, আমি বরং রফিক আজাদের সঙ্গে আমার সম্পর্কের কিছু কথা বলি। রফিক আজাদের সঙ্গে আমার প্রথম দেখা সম্ভবত 1963, যখন তিনি প্রথম ঢাকায় আসেন। তার সঙ্গে আমার দেখা হয়েছিল হাটখোলার অভয় দাস লোনের মোড়ে, সঙ্গে ছিলেন আল মাহমুদ। রফিক আজাদ আমাকে দেখেই বললেন যে আপনার যে গল্পটি সমকালে প্রকাশিত হয়েছিল, ওই সময়ই আমার একটি গল্প যার নামে একজন পুরুষ চাই, যেটি অদ্যাবধি অনুকরণ করতে পারেনি কেউ, অমন একটি গল্প হচ্ছে একজন পুরুষ চাই, যেটি পড়ে রফিক আজাদ এতই নাকি উত্তেজিত হয়েছিলেন যে তিনি আমাকে টেলিগ্রাম করবেন বলে টেলিফোন আমার ঠিকানা খুঁজে বেড়াচ্ছিলেন। এইভাবেই তার সঙ্গে আমার পরিচয় হয়। তারপরে তো দীর্ঘকাল তার সঙ্গে আমি যতদিন পর্যন্ত বিদেশে চলে না যাই সম্পর্ক ছিল। এক সময় ছিল, আমি তখন অবশ্য ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গিয়ে বাংলা একাডেমিতে চাকরি করি। আমার ঘরে রফিক আজাদ, মোহাম্মদ রফিক, রুবি রহমান, জিনাত আরা মালিক, তখন রফিক মোহাম্মদ রফিক, আখতারুজ্জামান ইলিয়াস, সকলেই আমার ঘরে আসতেন। রফিকও আমার কাছে আসতেন। তখনও রফিক এত বড় ইউনিভার্সিটির ছাত্র। রফিক বোধহয় 66 সনে বেরিয়ে যান। আমার একটা 64-র কথা হচ্ছে, 64-65-র কথা। তখন আমরা বের করেছিলাম সপ্তক নামে একটি লিটল ম্যাগাজিন, এবং তার কিছু সপ্তকের রফিক আজাদের লেখা ছাপা হয়েছে বলতে পারবো না। আমরা যখন কালবেলা প্রকাশ করেছিলাম তখন রফিক আজাদের লেখা সেখানে ছিল। কালবেলা প্রকাশকালে ওই রকম হবে 65-66। তারপরে রফিক আজাদ শুধু আমাদের কাছে আসতেন এমন নয়, তার সঙ্গে তিনি যে ইয়েতে লিখেছেন সপ্তকে বা কালবেলায় লিখেছেন এমন নয়। রফিক আজাদের সঙ্গে আমার লেখালেখিরও কিছু ইয়ে ছিল, যাকে বলে কোঅপারেশন। ওই সময় আমি একটি উপন্যাস, নাইজেরিয়ান ঔপন্যাসিক অ্যালেক্স লাগুমর, নাইট ইন জাকার্তা, ইন্দোনেশিয়ান ঔপন্যাসিক, আমি অনুবাদ করছিলাম। রফিক আজাদকে বলেছিলাম আমার সঙ্গে কিছু সহায়তা করতে, এবং তিনি ওই রচনাটি আমাকে সাহায্য করেছিলেন অনুবাদ করে শেষ করতে। এরপরে তো আমি 87-তে চলে যাই আমেরিকায়, তার সঙ্গে ওর পরে আমার দেখা হয়নি। কিন্তু আমি যখন ফিরে আসি, আবার 67-তে আমেরিকায় চলে যাই, আমি যখন ফিরে আসি
তখন রফিক আজাদকে আমি আবার পাই। ঠিক তার কিছু আগেই বোধহয় রফিক আজাদের কবিতার বইটি প্রকাশ হয়েছিল। শান্তি। রফিক আজাদের শ্রেষ্ঠ কবিতা যারা দেখেছেন তারা জানে। রফিক আজাদের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি 87-তে। আমাকে রফিক আজাদ এই বইটি দেন ফেব্রুয়ারি 88-তে, ঠিক 1 বছর পরে। হ্যাঁ, তার রফিক আজাদের হাতে লেখা এখনো আছে এই বইয়ের সামনে, দেখতে পাবেন না, কিন্তু এখানে তার হাতে লেখা আছে। লিখেছিলেন জ্যোতি দাও পূর্বী বৌদিকে রফিক, ফেব্রুয়ারি 5 তারিখে 88 সনে তিনি আমাকে বইটি দিয়েছিলেন। তখন সম্ভবত তিনি রোববারে, তার জন্য আমি রোববারের জন্য আমি লেখালেখিও করেছি রফিকের সঙ্গে। পরে আমি বিদেশের থেকে আবার বিদেশে চলে যাই, আবার যখন ফিরে আসি তখন রফিক জাতীয় গ্রন্থ কেন্দ্রে এরকম আসা যাওয়ার মাঝখানে মাঝে সাঝে দেখা হওয়ার মধ্যে দিয়েই রফিকের সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল কলকাতা বাংলাদেশ বই মেলার সময়। ওইখানে দেখা হয়েছিল শেষ দেখা তার সঙ্গে আমার হয়েছিল রাজাবাজারের এক হোটেলে অশোকের ঘরে। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। এমনিতে যতকাল আমি রফিকের সঙ্গে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, আমার কখনোই ঠিক অবশ্য হতে পারে নিজেদের পরিবেশের ভেতরেই সবসময় আমরা চলাফেরা করতাম, সকলেই আমরা লেখালেখি করি, ফলে এ নিয়ে যে বিশেষ করে কারো চেহারায় যে লেখকের চিহ্ন ফুটে উঠবে এমন কথা ছিল না, এমন আমাদের চোখেও পড়েনি। রফিককে কখনোই আমার মনে হতো না যে সেই পরিমাণ রাগী, সেই পরিমাণ ক্রুদ্ধ একজন কবি সে। স্বাভাবিক জীবনের মধ্যে যেমন করে সবাই মেশে তেমনি করেই আমরা মেলামেশা করেছি। তখনকার দিনে ছাত্র সকলেই কিছু পরিমাণে অর্থাভাব সকলেরই ছিল, যে যেরকম করে পেরেছি লেখালেখি করে টাকা পয়সা উপার্জন করবার চেষ্টা করেছি। এরকমই তাকে আমি জানি, কিন্তু পরে আমি তাকে জেনেছি তার কবিতার ভিতরে। রফিকের কবিতা সকলেই এই ভাত দে হারামজাদা এই কবিতাটির কথা বলে, কিন্তু রফিকের যে কত রকমের কবিতা আছে, কত মানে নিজেই তিনি বলতেন যে তার সঙ্গে এই যে আমাদের ওই সময় বিশেষ করে 67-68 ওই রকম সময়ে যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন লেখার ধারা সূচনা হয়েছিল, ওই সময় আমরা সকলেই সে সম্পর্কে আমরা জানতাম, এবং আমাদের রফিকের ভেতরে এই সমস্ত কিছুই ছিল। কেউই যে মুখের উপরে সেরকম বলতো যে এইরকম লেখা হচ্ছে, ওখানে এই লেখা হচ্ছে, ওখানে এই লেখা হচ্ছে, এরকম ছিল না, প্রায় সকলেই জানতেন। ধন্যবাদ জ্যোতিদা, আমরা আবার আপনার কাছে আসব। আমরা অন্যদের কাছ থেকে একটু আলোচনা শুনে আমরা কিছুটা ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। একটু একটু করে সবার কাছ থেকে শুনি, তারপর আমরা ইন্টারেক্টিভ করার চেষ্টা করব, প্রশ্ন নেব এবং প্রশ্নের উত্তর আপনারা দেবেন। আমি কবি রেজাউদ্দিন স্টালিনের কাছে আসি। রফিক ভাইয়ের কবিতা নিয়ে, একেবারেই কবিতা নিয়ে যদি আপনি কিছু বলেন। লেখা শুরু করি এবং যাদের কবিতা আমাকে গভীরভাবে প্রাণিত করেছিল তাদের মধ্যে রফিক আজাদ অন্যতম। রফিক আজাদের কবিতা ভালো লাগার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে রফিক আজাদ খুব নির্মেদ কবিতা লিখেছেন, খুব স্মার্ট। তার আবেগের বাহুল্য নেই, অলংকারের বাহুল্য নেই, কিন্তু কথা বলবার যে একটা সরাসরি নিখাদ একটা সুস্পষ্ট উচ্চারণের মধ্যেও যে একটা ইমেজ তৈরি করা যায়, সেটি রফিক আজাদ খুব কৃতিত্বের সঙ্গে করেছে। রফিক আজাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি তার সময়কে সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছেন। ভাত দে হারামজাদা তার একটি খুব আলোচিত কবিতা, কিন্তু এর বাইরে রফিক আজাদের অসাধারণ সব
মনস্তাত্ত্বিক, দার্শনিক এবং রাজনৈতিক কবিতা আছে, যে কবিতাগুলো বিশ্লেষণের দাবি রাখে এবং এখনো পর্যন্ত সেই কবিতাগুলো নিয়ে তেমন আলোচনা হয়নি। আমাদের বাংলাদেশে কবিদের একটা সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ভালো কোনো সমালোচক পাই। শামসুর রহমান সেক্ষেত্রে একটু সৌভাগ্যবান যে হুমায়ুন আজাদ আহ, একটা বড় গ্রন্থ লিখেছিলেন নিঃসঙ্গ শেরপা। আহ, এক্ষেত্রে শামসুর রহমান ছাড়া আর আলাদাভাবে এরকম একক কোনো গুরুত্বপূর্ণ বই বাংলা কবিতা ওই সময়ে 50, 60 কিংবা 70-এ সেরকম পাওয়া যায়নি। তো রফিক আজাদের কবিতা নিয়ে আলোচনা বিচ্ছিন্নভাবে অনেক হয়েছে, কিন্তু সেই সঠিকভাবে রফিক আজাদকে উপস্থাপনের এখনো সময়ের দাবি আছে। আমি মনে করি রফিক আজাদ যে কবিতাগুলো লিখেছেন, তার যে গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলো আছে, তার অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, জুনিয়া আমার আর্কেডিয়া, হাতুড়ির নিচে জীবন, সশস্ত্র সুন্দর, এসব বইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব প্রতিনিধিত্বশীল বই হচ্ছে চুনিয়া আমার আর্কেডিয়া। এই বইটি আমার মনে আছে বাংলা একাডেমি বইমেলায় ব্যাপকভাবে বিক্রি হয়েছিল এবং প্রথম এই বইটির কথা আমাকে বলেছিলেন সৈয়দ শহীদ। সৈয়দ শহীদ এখন আমেরিকাতেই থাকেন। তিনি বলেছিলেন তুমি এই বইটা পড়ো। আমি তখন যশোর থেকে বাংলা একাডেমির বইমেলায় এসে এই বইটি কিনেছিলাম এবং আমি মুগ্ধ হয়ে অজস্রবার এই বইটি আমি পড়েছি। এবং এই বইয়ের মধ্যে প্রকৃত রফিক আজাদের যে স্বর, যে ঋদ্ধ কণ্ঠস্বর, একজন কবি পরিণত হলে যেরকম একটা আবহ তৈরি হয় তার কবিতার মধ্যে, একটা নতুন ইমেজের আমরা সাড়া পাই, সেই জায়গাগুলো রফিক আজাদ এখানে নির্মাণ করে। রফিক আজাদের কবিতা সব কবিতাই অক্ষরবৃত্তে, তিনি কখনো কখনো স্বরবৃত্তে এবং সাত মাত্রার মাত্রাবৃত্তে দু একটি কবিতা লিখেছেন, কিন্তু তার সবচেয়ে বেশি পারঙ্গমতা তিনি প্রদর্শন করেছেন অক্ষরবৃত্তে, পয়ারে, যেটি আমাদের বাংলার প্রধান ছন্দ। সেই জায়গাতেই তিনি সবচেয়ে বেশি দক্ষতা দেখিয়েছেন। রফিক আজাদ একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা আছে, রেজাউদ্দিন স্টালিনের ওখান থেকে হয়তো নেট সমস্যা হয়েছে, বন্ধ হয়ে গেছে। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছি না। আমরা তাহলে উনি যতক্ষণ ফিরে আসছেন ততক্ষণ আমরা অন্য একজনের আলোচনা শুনি। আমি কবি ইকবাল হাসানের কাছে আসি। ইকবাল ভাই, আপনি কবি রফিক আজাদকে নিয়ে আহ, আপনার আপনি একজন কবি, গল্পকার এবং রফিক ভাইয়ের ঘনিষ্ঠ সান্নিধ্যেও অনেক সময় কাটিয়েছেন। রফিক ভাই রোববারে ছিলেন, আপনি ইত্তেফাকের সাহিত্য বিভাগে ছিলেন। তো আপনাদের সঙ্গে অনেক মিথস্ক্রিয়া হয়েছে। তো সেই সব ব্যক্তিগত সম্পর্ক, আলাপচারিতা এবং কবিতা, এই সব মিলিয়ে আপনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনতে চাই। না, ধন্যবাদ কাজী জহির। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ কাজী জহির, আজকের এই রাত্রিকালীন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যেটাকে করোনা ক্রান্তিকাল বলি, সারা পৃথিবীর জন্য একটি দুঃসময়। তবে এর মধ্যে আজকে যে আমরা সবাই রফিক আজাদকে স্মরণ করতে পারছি এবং স্মরণ করছি, এবং সেই উদ্যোগটা নেওয়ার জন্য আমি আপনাকে, আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রফিক ভাই শুধু যে 60 দশকের একজন অন্যতম শ্রেষ্ঠ কবিতা নয়, তিনি বাংলা কবিতায় একজন অসাধারণ প্রাণ পুরুষ। আমি তার কবিতা যখনই যেখানে পেয়েছি, গ্রন্থ আকারে এবং গ্রন্থের বাইরে অগ্রন্থিত কবিতা, আমি সবসময় পড়ার চেষ্টা করেছি। আমি রফিকের ঘনিষ্ঠ সান্নিধ্য যারা পেয়েছেন, আমি তাদের একজন। রফিক আজাদ শুধুমাত্র যে একটি দুটি রাজনৈতিক কবিতা লিখে জনপ্রিয় হয়েছেন তাই নয়, তিনি মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত অনেক বিষয়কে স্পর্শ করেছেন এবং সেগুলো কবিতার আকারে আমাদেরকে পড়ার সুযোগ দিয়েছেন। তার রেজাউদ্দিন স্টালিন যে একটু আগে বললেন যে তার একটি বিখ্যাত বই হচ্ছে চুনি আমার আর্কেডিয়া।
আসলে রফিক আজাদের সব বই আমার কাছে খুব বিখ্যাত বই, বিখ্যাত গ্রন্থ মনে হয়। তার প্রতিটি কবিতার মধ্যে যে ক্লাসিক ভঙ্গি আছে, উপমা, চিত্রকল্প, উৎপ্রেক্ষার যে অতি সুন্দর, অতি শিল্পসম্মত প্রয়োগ আছে, তা আধুনিক কবিতার ক্ষেত্রে রফিক আজাদকে অনন্য করে তুলেছে। যে কারণে আমরা দেখি যে ভারতে, পশ্চিমবাংলায় রফিক আজাদের কবিতা মানুষ খুব, যারা কাব্য পাঠক তারা খুব শ্রদ্ধার সঙ্গে পড়েন রফিক আজাদকে, তারা পাঠ করেন। এবার একটা ব্যক্তিগত কিছু অনুষঙ্গ আছে। রফিক আজাদের আমরা একই ভবনে চাকরি করেছি দীর্ঘদিন। রফিক ভাই চারতলায় বসতেন, রোববারের সম্পাদক ছিলেন, আর আমি ইত্তেফাকের সাহিত্য পাতা কখনো দেখতাম না, কিন্তু দাদা ভাইকে কখনো মাঝে মধ্যে মেকআপে সাহায্য করতাম, যেতাম দাদা ভাইয়ের কাছে, কারণ আমরা একই ফ্লোরে বসতাম। দাদা ভাই ডাকতেন প্রয়োজনে, তাকে সাহায্য করতাম। কিন্তু আমি ইত্তেফাক ভবন থেকে পূর্বাণী বলে একটি কাগজ বেরোতো, সিনেকালচারাল ম্যাগাজিন, আমি ওটা সাহিত্য সম্পাদক ছিলাম দীর্ঘকাল। প্রত্যেকটি বিয়ের সঙ্গে রফিক ভাইয়ের কবিতা আমরা খুব আগ্রহ সহকারে এবং গুরুত্ব সহকারে প্রকাশ করেছি। মানুষ হিসেবে রফিক আজাদ একজন অসাধারণ মানুষ। যারা তার সঙ্গে মেশার সুযোগ পাননি তারা হয়তো তার এই দিকটার সঙ্গে পরিচিত না, কিন্তু আমরা যারা, বিশেষ করে 70 দশকে আমরা যারা ঢাকায় এসে কবি হওয়ার বাসনা নিয়ে বা গল্পকার হওয়ার বাসনা নিয়ে বা লেখক হওয়ার বাসনা নিয়ে ঢাকায় এসেছিলাম, এবং 70 দশকে আমরা যারা লেখালেখির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তাদের একটা বড় আশ্রয়স্থল ছিল কবি রফিক আজাদ এবং কথাশিল্পী রাহাত খান। আমরা যে কোনো লেখালেখির সম্পৃক্ত যে কোনো প্রয়োজনে রফিক ভাইয়ের দ্বারস্থ হতাম। আমার একবার মনে আছে, রফিক ভাই আমার খুব বানান ভুল হতো, এখনো হয়, প্রচুর বানান ভুল থাকে লেখায়। আর তো রফিক ভাই আগে বললেন যে ঢাকায় যারা এসছে তোমরা সব দন্তের তরুণ, মধ্যের তরুণ হতে হবে। এই কথাটা আমার আজও মনে আছে। তো আমরা লেখালেখি করলে রফিককে দেখাতাম যে উনি অনেক অনেক যত্ন নিয়ে পড়ে সেগুলোকে ঠিকঠাক করে দিতেন। তো একজন সম্পাদক হিসেবে তার নেতৃত্বে এই রোববার নামে পত্রিকাটি অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল ওই সময়। তিনি বাংলা একাডেমির চাকরি ছেড়ে দিয়ে এই কাজটি করেছিলেন। রফিক আজাদ আসলে এক ধরনের বাউলিপনা তার মধ্যে ছিলেন, একজনের বহেমিয়ান, প্রচন্ড বহেমিয়ান মানুষ ছিলেন। সংসার, জমি, সম্পত্তি, টাকা পয়সা, বৃত্ত, বৈভব, এগুলোর প্রতি তিনি বাড়াবাড়ি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আসছেন। তিনি কখনোই এগুলোকে কোনো গুরুত্বের কিছু মনে করেননি, যে কারণে রফিক আজাদের যে তেমন বাংলাদেশে তেমন কিছু আছে বলে আমার জানা নেই। তিনি কোনো সরকারের তোষামোদী করে কোনো কিছু নেননি, অসম্ভব দৃঢ়চেতা ব্যক্তি ছিলেন, এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে উনি খুব প্রতিবাদী একটা মানসিকতা তার ছিল। ইকবাল ভাই, আমরা ঠিক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবার মনে আসি, আছে বহু বছর। আমরা আবার আপনার কাছে ঘুরে আসবো। আমরা অন্যদের কাছ থেকে একটু একটু করে শুনে আবার আসছি। আমি এবার জয়ন্ত নাগের কাছে আসি। জয়ন্ত দা, রফিক আজাদের সঙ্গে আপনার ব্যক্তিগত পরিচয়, যোগাযোগ ছিল, এবং রফিক ভাইয়ের কবিতা আপনি খুব পছন্দ করেন বলে আমি জানি। এবং আপনি একজন বিদগ্ধ সাহিত্য সমালোচক। আমি বিভিন্ন সময় দেখেছি যে আপনি নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করেন এবং খুব ততোধিক নিষ্ঠার সঙ্গে আপনি বলেনও, এবং খুব ভালো বলেন। রফিক ভাই সম্পর্কে, তার ব্যক্তি জীবন এবং তার কবিতা সম্পর্কে আপনার কাছ থেকে আমরা একটু শুনি, তারপরে আমরা আবার অন্য অতিথির কাছে যাব। অনেক ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে যারা অনেকেই মানে গুণী লোক আছেন, যারা নিয়মিত লেখালেখি করেন, দীর্ঘদিন ধরে লেখেন, আমি ঠিক সেই ধরনের নই কেউ। আমার লেখালেখির চর্চা এবং পড়া সবই ভালোবাসা থেকে। সেই হিসাবে রফিক আজাদের কবিতা নিয়ে দু একটা কথা বলি।
তবে তার আগে আমি বলবো যে রফিক আজাদের দুটো বিশেষ গুণ ছিল, যেটা বাংলা ভাষার কবি বা লেখকদের সেরকম গুণের অধিকারী সেরকম লোক খুব কম। একটা প্রধান গুণ, উনি সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উনি একটা সম্মানজনক চাকরি থেকে পদত্যাগ করেছিলেন। এই দুটো চরিত্র একটা মানুষকে যে কিভাবে তার প্রভাব তার লেখালেখিতে আসে, যেটা আমার মনে হয়েছে। এবং যেটা অনেকেই বললেন যে চুনি আমার আর্কেডিয়া কবিতা, আমারও কিন্তু রফিক ভাইয়ের প্রথম কবিতার বই ওটাই কিনেছিলাম আমি, সেই 77 সালে প্রকাশিত। তো যে দুটো চরিত্রের কথা বললাম রফিক আজাদের, এই দুটো চরিত্রই কিন্তু উনার তার কবিতায় তার লেখালেখিতে প্রকাশ পেয়েছে বলে আমার মনে হয়। যেমন ওনার যে ক্রোধ, ওনার যে প্রতিবাদ তার কবিতাগুলো এসছে, সেগুলো কিন্তু আমি যখন পড়ি সেগুলো আমাকে খুব মেকি মনে হয়নি। মনে হচ্ছে যেন উনি যা বলছেন উনি নিজের জীবনে প্রয়োগ করে নিজের সেই পথের পথিক বলেই এই কথাগুলি বলতে পারছেন সহজ করে। এই 1 নাম্বার তার কবিতা। আর একটা তার কবিতার দিকে যেটা আমার সবসময় মনে হয়েছে যে উনি পুরোপুরি নাগরিক কবি হয়েও আমার যেন কেন মনে হয়েছে উনি পুরোপুরি নাগরিক কবি নন। যে কারণে উনি সবসময় তার কবিতায় সেই চুনিয়া গ্রামের উনি ফিরে যেতে চেয়েছেন। একটা চুনিয়ার মতো একটা শান্ত গ্রাম, সেই গ্রামের কথা বলেছেন। এবং তার ঘুরে ফিরে তার লেখায় কিন্তু এই কথাগুলো এসছে, যেটা নাগরিক জীবনের বাইরে। তাই আমার মনে হয় যে রফিক ভাইয়ের মধ্যে এই দোদুল্যমানতা ছিল। উনি সেই পুরোপুরি নাগরিক কবি হয়ে উঠেছেন কিনা সে ব্যাপারে আমার কেন যেন মনে হয়েছে এই কথাগুলো। আর একটা জিনিস যেটা অনেকেই আপনারা বলেছেন যে রফিক ভাইয়ের খুব অসাধারণ কিছু কবিতা আছে। যেমন একটি কবিতার কথা আমি খুবই বলবো, যে পরিপূর্ণ পানশালা আমার স্বদেশ। এটা একটা বই, এটা 85-এ প্রকাশিত বই। এই কবিতাটা কিন্তু একটা অসাধারণ কবিতা, যেখানে বাংলাদেশের চালচিত্র সেই সময়কার 85-এ যখন মানুষ কি ভাবছে সেই চালচিত্র ওই কবিতায় অত্যন্ত সঠিকভাবে এসছে। এবং আমি যে কথাটা আগেই বললাম যে ওনার চরিত্রের যে বিদ্রোহ প্রতিবাদ যেটা ছিল, সেই প্রক্রিয়াগুলো কিন্তু ওই কবিতার মধ্যেও এসছে। এবং উনি যে বাংলা একাডেমির চাকরিটা থেকে পদত্যাগ করেছিলেন, যে ওনার মধ্যে যে দ্বন্দ্বতা কাজ করছিল, যে উনি মেনে নিতে পারছেন না, অনেক কিছুই মানতে পারছেন না। আমি জানি না এক্স্যাক্টলি কি কারণে উনি পদত্যাগ করেছিলেন, তবে এটা যে ওনার মধ্যে দ্বন্দ্ব চলছিল, 84 সালে উনি চলে আসেন ওখান থেকে, 83 সালে চলে আসেন। কিন্তু সেই সময়ে দেখা যায় যে একটি কবিতা উনি লিখেছিলেন, যেটা হচ্ছে ওই নত হও কুর্নিশ করো। আপনারা যদি কবিতাটা পড়েন, নত হও কুর্নিশ করো, কলমের কথা বলছেন। এবং যে সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। উনি এই যে অনিয়ম, এই যে তোষামোদী, এই জিনিসগুলো উনি মানতে পারছেন না। উনি নিজের জীবনে সেটা কিন্তু অনুভব করেছেন বলেই নত হও কুর্নিশ করার মতো কবিতা উনি লিখতে পেরেছেন। আর এইখানে রফিক আজাদের কবিতার সাথে আরো অনেকের কবিতার একটা আলাদা যে অনেকেই অনেক আমরা কথা বলি, কিন্তু আমরা যেন সেই প্রকৃত শটটা যেন আমরা পাই না। কারণ এই শটটা তো আসলে জীবনে ধারণ করার ব্যাপার। সেটা জীবনে ধারণ না করলে, সেই শব্দগুলো প্রকাশ করলে যেন সেই শব্দগুলো পাঠকের কাছে বা অন্যের কাছে পৌঁছানো যায় বলে মনে হয় না। কিন্তু রফিক আজাদের কবিতায় সেই জিনিসগুলো আমরা পেয়েছি, অন্তত আমি সেইভাবে দেখেছি। এছাড়াও অনেকে বলেছেন রফিক আজাদ কিন্তু খুব ভালো অনুবাদ করেছেন, বেশ কিছু ভালো কবিতা উনি অনুবাদ করেছেন। যেমন আমি বলবো নেরুদার কবিতা আছে, গোয়েটের কবিতা আছে, গুন্টার গাছের একটা অসাধারণ কবিতা অনুবাদ করেছিলেন ডিমের ভেতরে, যেটা আমার মনে হয় এখনো কি সাংঘাতিক প্রযোজ্য একটি কবিতা। তারপরে আরেকটা উনি সেই জার্মান কবি হোল্ডারিকের বেশ কটা ভালো অনুবাদ আছে ওনার, এবং অত্যন্ত ভালো অনুবাদ আমার অন্তত মনে হয়েছে, যেটা একটা রফিক আজাদের কবি সত্তার বাইরে এটা আলাদা গুণ। আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে, রফিক আজাদ নিজে উনি বলতেন মুক্তিযুদ্ধের সৈনিক,
তো এই যে মুক্তিযুদ্ধের সৈনিক, কিন্তু উনি কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক যে সাংঘাতিক আবেগপ্রবণ হয়ে কোনো কবিতা লিখেছেন, আমার সেরকম আমি অন্তত আমার চোখে পড়েনি। উনি মুক্তিযোদ্ধা হয়েও উনি মুক্তিযুদ্ধকে বিভিন্ন কবিতায় এনেছেন বিভিন্ন ভাবে, খুব প্রচ্ছন্নভাবে এসেছে, কিন্তু সেখানে আবেগ বর্জিত। এটাই হচ্ছে একজন মুক্তিযোদ্ধার চোখে দেখা স্বাধীন বাংলাদেশ। আর একটা জিনিস যেটা ওই আর একটা কবিতার কথা আমার মনে পড়ছে, যুদ্ধোত্তর বাংলাদেশ, যেটা ওই খুব বেশি দূরে নয়, 89 প্রকাশিত একটি বইয়ের কবিতা, যুদ্ধোত্তর বাংলাদেশ। সেখানে যে সেই সময়কার বাংলাদেশের যে হতাশা, দুর্দশা, দোদুল্যমানতা এবং তখন যে সরকার বিরোধী আন্দোলন ধামাচাপা দিয়ে হচ্ছে, সেই ব্যাপারগুলো ওনার মধ্যে এসছে। কিন্তু অর্থাৎ এই কবিতা নিয়ে তখনকার কবিরা সবাই লিখছেন, কিন্তু রফিক আজাদের কণ্ঠস্বরটা আলাদা করে চেনা যেত, যেটা আমি বারবার ফিরে যেতে চাই তার ব্যক্তিগত জীবনের ওই ব্যাপারগুলো। উনি ব্যক্তিগত জীবনেও প্রতিবাদী ছিলেন, যে কারণে উনি পদত্যাগ করতে পেরেছিলেন। বাংলা সাহিত্যে কিন্তু এই ধরনের ঘটনা খুব বেশি নয়, যে নিজের নীতির কাছে নত স্বীকার না করে একটা ভালো চাকরি থেকে নিজেকে পদত্যাগ করা, এবং সেই ব্যাপারটা ওনার কবিতাতে এসছে, যে কারণে কবিতাগুলো এত আন্তরিক হয়েছে, কবিতাগুলো এত মানুষের কাছে পৌঁছতে পেরেছে আমার মনে হয়। অনেক ধন্যবাদ জয়ন্তদা, আমরা আপনার কাছে আবার আসবো। আপনি ব্যক্তিগত জীবনের প্রসঙ্গটা যেহেতু তুললেনি, আমি এখন দিলারা ভাবির কাছে আসি। কবি রফিক আজাদের সহধর্মিনী, শেষ জীবনের শেষ দিনগুলো দিলারা ভাবি খুব কাছে থেকে কবি সেবা যত্ন করেছেন, এবং তিনি সম্প্রতি একটি ধারাবাহিক সিরিজ লিখেছেন সেই শেষ দিনগুলো নিয়ে। আমরা দিলারা ভাবির কাছে শুনি যে এই যে তিনি একটি সরকারি চাকরি বাংলা একাডেমির উপপরিচালক পদে বহাল থাকা অবস্থায় ছেড়ে দিয়ে একটি পত্রিকায় যোগ দিয়েছিলেন। একটি পত্রিকা তিনি প্রকাশও করার চেষ্টা করেছিলেন, সেটির দীর্ঘায়ু হয়নি পত্রিকাটি। তো এইসব বিষয় নিয়ে এবং আরো অন্য আমাদের অনেক অজানা জীবনের কথা হয়তো আছে, যেগুলো দিলারা ভাবি জানেন, আমরা জানি না। আমি দিলারা ভাবিকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমি আপনাকে আনমিউট করতে পারছি না, আপনি একটু করে নেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ যে আজকে এরকম একটি আয়োজন, এরকম একটি দুঃসময়ের মধ্যে রফিক আজাদকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং সেই আলোচনায় এত সব গুণী মানুষরা কথা বলছেন, যেগুলো শুনতে আমার খুবই ভালো লাগছে। তো এর মধ্যে আমি বোধহয় আগেই বলেছিলাম যে ছোট্ট একটা কবিতা পড়ে আমি রফিক আজাদের কবিতা পড়ে আমি কিছু কথা বলি। কবিতাটি তারই নিজের চিত্রকল্প বলে আমার মনে হচ্ছে সব সময়, এবং আমার রফিক আজাদের প্রিয় কবিতা অনেকগুলোর মধ্যে এই কবিতাটিও আমার খুব প্রিয় কবিতা। লোকটি তবে কবি ছিল, সুখে তারও লোভ ছিল, চিরকাল অসুখে ভুগেছে। মাথার অসুখ ছিল লোকটির বুকের দাঁতের, নিত্যসঙ্গী গিটে বাত, হাঁটতো তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে। শুনতে পাচ্ছি না। ছিত হয়েছে আর অপমান সয়েছে অনেক। সমাজে ছিল না তার বলতে গেলে সামান্য প্রভাবও। লোকটির কোনো গুণই কোনোদিন সমাজ দেখেনি। শরীরে অসুখ ছিল, ছিল না চোখের কোনো দোষ, এবং জিহ্বাও তার অসম্ভব অনারষ্ট ছিল। শেষোক্ত দোষের জন্য লোকটির মৃত্যুদণ্ড হয়। শেষোক্ত দোষের জন্য লোকটির মৃত্যুদণ্ড হয়। রফিক আজাদ নিজেরই চিত্রকল্পে এই কবিতাটি রচনা করেছেন বলে আমি সবসময় ভাবি। তো এরকম একজন মানুষ যে সমাজে নানাভাবে নানা জনের কাছে নানা রকম ভাবে ভুল বোঝাবুঝির শিকার হয়েছে, কিন্তু আমি জানি
যে তার মতো ঋষিতুল্য মানুষ খুব কম আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সাহাবীরা নাকি জানতে চেয়েছিলেন যে আমরা একজন মানুষ প্রকৃত ভালো না মন্দ কি করে জানবো? তো তিনি উত্তরে বলেছিলেন যে তার স্ত্রীকে জিজ্ঞেস করবে, যার কাছে কোনো একটি মুহূর্ত গোপন থাকে না মানুষের। তো তিনি প্রকৃত সত্যটা বলতে পারবেন। তো আমি শেষ দিনেও সে কথাটা বলেছি, আজকেও আমি সে কথাটা বলি যে রফিকা জাদের মতো মানে মানবিক মানুষ, সে শুধু স্বামী না কিন্তু বন্ধু কিভাবে হতে হয় সংসারে সেই জিনিসটি দিয়েছেন। আরেকটি কথা আমি বলি সব সময় যে আমাদের মেয়েরা স্বামী সূত্রে অনেক কিছু পায়, অনেক ধরনের স্ট্যাটাস, বাড়ি গাড়ি ইত্যাদি পায়, যেটা অধিকাংশ সময় পায় না সেটি হচ্ছে সম্মান। এই মানুষটি আমাকে সম্মান দিয়েছে, এইটি তার অতুলনীয় অনেক গুণের মধ্যে একটি গুণ। তো যেটা আপনি জানতে চেয়েছিলেন যে বাংলা একাডেমির চাকরি যখন উনি ছাড়েন তার কিছুদিন আগেই কবি মঞ্জুরে মাওলা সেখানে ডিজি হিসেবে যোগদান করেন। তো করার পর থেকেই নানানভাবে ওনার সময়ের আসা যাওয়া নিয়ে খুব উনি ইয়ে করছিলেন। তখন উত্তরাধিকার পত্রিকাটা উনি বের করেন এবং এত চমৎকার, তার আগে বুদ্ধদেব সংখ্যা একটি বের করেছিলেন এবং ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যে সংখ্যাটি বের করেছিলেন, অসাধারণ পঠিত একটি পত্রিকা তিনি বের করতেন উত্তরাধিকার। বাংলা একাডেমির এটি দায়িত্ব ছিল। তিনি হয়তো 8টার সময় যেতেন না, একটু পরে গেলেন 9টার সময় বা 10টায়, কিন্তু ওদিকে অফিস শেষ করে যখন সবাই 4টায় ঘরে ফিরতো তখন কিন্তু রাত 7টা 8টা পর্যন্ত তিনি সেখানে কাজ করতেন। কিন্তু সেগুলো কখনোই বিবেচনায় হয়নি। তো উনি বোধহয় কয়েকদিন ওনার নামের পাশে লাল কালি দিয়েছেন। তো এর মধ্যেও কিছু সহকর্মী থাকে যারা যথাযথ সময় গিয়ে জানিয়ে দেয় যে এই উনি এখনো আসেননি ইত্যাদি ইত্যাদি। তো ওইভাবে ওই লাল কালি দেখে তখন তিনি একদিন বললেন যে, ও তারপর একদিন ডেকেছেন যে রফিক, আমি তো আপনার জন্য অফিসটা ঠিক করতে পারছি না। কাউকে কিছু বললেই সবাই উদাহরণ দেয় যে উনি তো এরকম আসেন, যে সরি স্যার, দুঃখিত, তো আপনি এরপর অফিসটা ঠিক করে নিন। ঠিক করে তারপর রেজিগনেশন লেটার ওই দিন দিয়ে আসছেন উনি। 4 দিন পরে যদি উনি রেজিগনেশন লেটার দেন তাহলে উনি অনেকগুলো টাকা পেতেন, সেটির মুখে ছুড়ে দিয়ে উনি চলে আসছেন। এবং ওই খণ্ডকালীন তো তখন রোববারে ছিলেনই, তখন পুরো মনোযোগ দিয়ে রোববার করেন, কিন্তু রোববারে কনসুলেটের বেতন হচ্ছে 5,000 টাকা। তার আরো কিছু দেওয়ার কথা ছিল, কোনো কিছুই দেওয়া হয় নাই, ওই 5,000 টাকা দিয়েই আমাদের চলতে হয়েছে। এই হচ্ছে রফিকা জাদ। আর আমাদের সংসার জীবন শুরু হওয়ার পরে খুব মজার মজার কিছু স্মৃতি আছে। তো একদিন আমার ওই ছোট ছেলেটা অভিন্ন যখন 4 বছরের বোধহয়, তো আমি বলেছি যে একটা ডিম ফ্রিজ থেকে নিয়ে আসো। তো আনতে গিয়ে ভেঙে ফেলেছে। তা আমি তো অভাব অনটনের সংসার, ওর আজ চাকরি থাকে কাল নেই, খুব খারাপ অবস্থায়। তো তখন আমি আমার ছেলেকে তো বকে দিয়েছি, তো সমানে অঝরে কাঁদছে। তো পত্রিকা পড়ছিল, তো উঠে এসে ছেলের হাত ধরে উঠানে নিয়ে গেছে ওই বাড়িটায়। নিয়ে যে বলছে যে, বাবা তুমি কাঁদছো কেন? এই 2টো ডিম ভেঙেছে সেই জন্য মা বকা দিয়েছে? বলছে হ্যাঁ। কয় তুমি চিন্তা করো না বাবা, আমাদের যখন অনেক টাকা হবে আমরা 1 ঝাঁকা ডিম কিনবো, সেই ডিমগুলো আমরা এই উঠানের ওয়ালে ছুঁড়ে ছুঁড়ে 2 বাপ বেটা ভাঙবো, আর তখন তোমার মাকে এটা দেখিয়ে দেখিয়ে আমরা ভাঙবো, কেমন? তো সঙ্গে সঙ্গে আমার ছেলে তো হেসে দিল। কিন্তু এই ছেলে যখন ওরা স্কলাস্টিকে পড়তো, তো সেখানে ওদের বেতন একজনকে তো আমি আবেদন করে ফ্রি করে নিলাম, আরেকজনের বেতন এবং দিতেই তো আমরা হিমশিম। তো এর মধ্যে বিভিন্ন বড় লোকদের ছেলে মেয়েরা যায়, গাড়িতে যায়, আমি কোনো রকম রিক্সায় ওদের নামাই দিয়ে আসি। আসার সময় হয়তো রেজাল্ট বেড়েছে, সে ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট করে, মা পিৎজা খাবো। তো আরেকদিন এরকম এসে বাসায় বোধহয় বলেছে যে মা আমি একটু পিৎজা খেতে চাই। রফিকা জাদ তাকে যাক এখান থেকে ছুড়ে একটা দেয়ালে ছেড়ে দিছে যে তোর দেশের 80% লোক খেতে পায় না, তুমি কেন পিৎজা খেতে চাও? জীবনে কোনোদিন এই কথাটার উচ্চারণ করবে না। এই হচ্ছে রফিকা জাদ।
এবং মানবতার সমস্ত কিছু সে এইভাবে শিখিয়েছে। আরেকবার যেটা হলো যে এরকম অনটন এরশাদের সময় তো আবু জাফর ওবায়দুল্লাহ তখন কৃষি মন্ত্রী, রফিক আজাদকে উনি ডাকলেন একটা টেবিলে, ডেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী হওয়ার জন্য একটা আহ্বান জানালেন এবং বললেন যে তার কিছুদিন পরেই ফুল মিনিস্টার তাকে করে নিয়ে হবে। তখন আমাদের প্রচন্ড অভাব, মানে চলছে না, আমি ছাত্রী পড়াই, বাসায় 2-3 ব্যাস, এভাবে আমাদের চলে। আর আমরা তো সেই 750 টাকার স্কেলে বেতনে ঢুকেছি সেই জীবন। তারপরে ও এসে আমাকে জিজ্ঞেস করলো সেদিন রাতে ফিরে এসে, বললো যে সেন্টু ভাই তো এরকম একটা কথা বললো মন্ত্রিত্ব নিতে। তা আমি বললাম যে প্রশ্নই ওঠে না, তুমি তোমার সন্তানদেরকে কি জবাব দেবে, মানুষকে কি জবাব দেবে যে তুমি এইভাবে নিজেকে বিক্রি করে ফেলেছো, আর তুমি নিজেও তো বাঁচতে পারবে না। আসলে ও নিজেই চাচ্ছিল না, কিন্তু আমার একটু মতামতটা জানতে চাইলো যে আমি কি ভাবছি, বা এত অভাব অনটনের পরেও আমি এই লোভনীয় জায়গায় তাকে ধারণ করতে বলবো কিনা, এরকম একটি বোধহয় ভেবেছিল। বলছে যা বাঁচালে তুমি, আমিও আসলে সেন্টু ভাইকে না করে দিয়ে এসছি। তারপরে আমাকে বললো যে আমি সেন্টু ভাইকে না করে দিয়ে এসছি, যে না আমার এটা হবে না। তো এইভাবে আপোষহীন ভাবে প্রতিটা ক্ষেত্রে তিনি তার জীবন যাপন করেছেন। এবং তার কবিতার সম্পর্কে আলোচনাগুলো যে আমি শুনলাম, তো এর মধ্যে কিন্তু একটি কবিতা খুব বেশি আলোচনায় আসে নাই, যেটা তার পরিবেশ নিয়ে কিন্তু তিনি কাজ করেছেন। সে চুনিয়া থেকেই শুরু করে, চুনিয়া আমার আর্কেডিয়াকে যেমন যুদ্ধের বিরুদ্ধে একটি কবিতা হিসেবে নিয়ে এসছেন, এর পরবর্তী বিভিন্ন ধাপে তার সীমাবদ্ধ জলে, ওখানে তো সীমিত সবুজে, ওখানে তো ওই ভাদ্যে হারামজাদাটা নিয়েই শুধু আলোচনা হয়, অন্য আলোচনা হয় না। আসলে সত্যিকার অর্থ ওর প্রতিটি কবিতাই তার জীবন থেকে লেখা, এবং যে কারণে তার প্রত্যেকটা গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে মানে ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে। তার বিষয় বৈচিত্র্য, বিষয় নির্বাচন এবং তার ওই যে ঋজু ভঙ্গিতে পয়ারে বলা, এই সমস্ত বিষয়গুলোই রফিক আজাদ সেই সময় ছিল একটা আলাদা। এবং আমি নিজে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ করেছি, ডিপিনেট পড়ছিলাম, রোকেয়া হলে হাউস টিউটর ছিলাম। ওই নত হাও কর্নিশ করো কবিতাটাও তখন প্রকাশ পেল। সেই কবিতাটা নিয়ে মানে চায়ের টেবিলে, মানে বলে না চায়ের কাপে ঝড়, মানে 1 মাস 2 মাস ধরে একটি কবিতার জন্য নিয়ে আলোচনা হতো পাঠকদের মধ্যে, এবং পরবর্তী কবিতা কি বেরোবে রফিক আজাদের, এর জন্য অপেক্ষা করতো। এবং আমি সেই পাঠক হিসেবেই কিন্তু তাকে দেখেছি আগে। অনেক ধন্যবাদ দিলারা ভাবি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু মাহবুব ভাইয়ের কাছে আসি। কবি মাহবুব হাসান এখানে আছেন। মাহবুব ভাই, আপনি তো রফিক ভাইয়ের সঙ্গে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন, একই কাদেরিয়া বাহিনীতে আপনারা ছিলেন। মুক্তিযোদ্ধা কবি রফিক ভাই এবং আপনিও মুক্তিযোদ্ধা কবি, একই সঙ্গে একই বাহিনীতে যুদ্ধ করেছেন। তো মুক্তিযুদ্ধকালীন সময়ে কি তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? এবং আপনারা একই জেলার মানুষ, টাঙ্গাইলের মানুষ, তার সঙ্গে আপনাকে বেটা বলে সম্বোধন করতো, এইসব গল্প আপনার মুখে অনেকবার শুনেছি। তো সেই সব ব্যক্তিগত সম্পর্ক এবং তার কবিতা, এইসব নিয়ে আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। ধন্যবাদ। আনমিউট করুন। হ্যাঁ, আপনি আনমিউট আছেন, বলেন। আমি তো দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কথা ভেঙে যাচ্ছে, সম্ভবত নেটওয়ার্ক দুর্বল আছে আপনার ওখানে। আর এই ফাঁকে একটু বলি যে সে চেষ্টা করছে তার ফোন দিয়ে কম্পিউটার স্ক্রিনের উপর ফোনটা ধরে রেখে সে লাইভ করার চেষ্টা করছে, এবং আমরা কিছুটা লাইভ দেখছি। এই জন্য মৌর প্রতি কৃতজ্ঞতা। একভাবে না একভাবে দেখানোর চেষ্টা করছে, এবং আমরা রেকর্ড করছি, পরবর্তীতে ফেসবুক লাইভে অবশ্যই দিব। মাহবুব ভাই, এবার বলুন আপনি। এখন কি শোনা, এখন পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু ভেঙে যাচ্ছে, আপনি বলতে থাকেন, দেখি কি হয়। সবার এবং জানাচ্ছি। একটি আমি রফিক ভাই সম্পর্কে কিছু একটা বলব, সেটা হলো যে
ষাটের এই তার থেকেই ছিলেন বিদ্রোহী। আমরা যদি স্যাড জেনারেশনের কথা বলি, হ্যাঁ, উনি মাহবুব ভাই, আমরা ব্লাডি পাচ্ছি না আপনাকে। আমরা একটু ওয়েট করি, দেখি এর পরে আপনার মানে নেটওয়ার্কটা একটু ইমপ্রুভ করে কিনা। এই ফাঁকে পুরবিদি রফিক ভাইয়ের একটি কবিতা পড়বেন এবং কিছু বলবেন। আমরা পুরবিদির কাছে যাই। পুরবিদি। আমি পড়বো। রফিক আজাদের কবিতা সম্পর্কে অনেকে অনেক কথা বললেন, একটি কথা বলা হলো না, কেন হলো না আমি জানি না, যে রফিক আজাদ একজন প্রেমিক কবি। আমার কাছে মনে হয় তার প্রথম দিকের কবিতাগুলো বিশেষ করে বেশিরভাগই ব্যক্তি প্রেম নিয়ে লেখা, এবং নারী সম্পর্কে, নারীর রূপ সম্পর্কে, নারী পুরুষের সম্পর্ক সম্পর্কে উনি অনেক কবিতা লিখেছেন। তাই আজকে আমি দুটো কবিতা পড়তে চেয়েছিলাম, যদি সময় অ্যালাউ করে। একটি রফিক আজাদের আর একটি দিলারা হাফিজের। দুটোরই বিষয়বস্তু নারী, নামও নারী। প্রথমটি 1977-এ চুনিয়া আমার আর্কেডিয়া কবিতার বইতে আছে, নাম নারী। নারী আমার অভিধান, আমার নিকট তুমি এক মূর্তিমান অভিধান, খুচরো অথবা খুব দরকারি ভারী শব্দাবলী। টেবিলে ঈষৎ ঝুঁকে নিষ্ঠাভাবে যেরকম ভাবে দেখে নিতে হয়, প্রয়োজনে তোমাকে তেমনি পড়ি। তুমিও আমার হও বিশ্বাস স্থাপনযোগ্য, সে বিশুদ্ধ মৌলিক গ্রন্থ তোমাকে পড়েই শিখে নেই। শব্দের সঠিক অর্থ, মূল ধাতু, নির্ভুল বানান। তোমাকে দেখেই জেনে নেই কোন ঠিকানায় আছে সুন্দরের ঘরদোর। বিশ্বব্যাপী যুদ্ধের বিরুদ্ধে কি কি অস্ত্র প্রয়োগের প্রয়োজন তাও জানা হয়। তোমার হাঁটার ভঙ্গি দেখে মুহূর্তে শেখা হয় কবিতায় ব্যবহার্য সমস্ত ছন্দের মূল সূত্র। এজন্য আমাকে কোনো প্রবোধচন্দ্রের গ্রন্থাবলী কোনোদিন পড়তে হয়নি, এবং একথা সত্য, পড়ব না যতদিন নিত্যপর নারীর শরীর আমার চোখের সামনে প্রকৃতির মতো রয়ে যায়। হরিচরণের কাছে আপাতত কোনো ঋণ নেই, যতদিন পৃথিবীতে তোমরা রয়েছ ততদিন প্রয়োজন নেই কোনো ব্যাকরণ কিংবা অভিধানে। সত্যি কথা বলতে গেলে এমনকি দরকার নেই কোনো ফুলে, কেননা নারীর নগ্ন শরীরের মতো ঘ্রাণময় ফুল আমি এই জীবনে কখনো শুকিনি। যে সুগন্ধ রয়েছে নারী, সেরকম গন্ধবহ ফুলের সাক্ষাৎ আমি এখনো পাইনি কোনো ফুলে। আমার হাতের কাছে সর্বদা সরল শব্দকোষ হয়ে আছে আজীবন, যদিবা দৈবাত পড়ে যায় দুর্বোধ্য রুক্ষ অপরিচিত শব্দাবলীর সম্মুখে। স্বভাবত তোমাকে দেখি সাহস সঞ্চয় করি। সুন্দরের দিকে রয় আমার প্রধান প্রবণতা, তোমার শরীর হয় পবিত্র পুরাণ। গরিবের কানাকড়ি, বিধবার শেষ সাদা শাড়ি। আমার শেষ উপমাটা খুবই ভালো লেগেছে, বিধবার শেষ সাদা শাড়ি। কারণ এটাতে আমার মনে হয়েছে দুটোই হতে পারে, যে বিধবাদের যে অত্যন্ত কষ্টের জীবন, তার জীবন শেষ হয়ে যাচ্ছে, বিধবার শেষ সাদা শাড়ি। আবার এটাও হতে পারে যে বিধবা পূর্ণ বিবাহত হয়েছে, আইন পাশ হয়েছে যে সেটা তার শেষ সাদা শাড়ি বিধবা হিসাবে, এরপর তিনি আবার লাল শাড়ি পরবেন, আবার বিবাহিত হবে। আমি জানি না ঠিক কোন সেন্সে তিনি এটা বলেছেন। আচ্ছা, আমি এবার দিলারা হাফিজ 43 বছর পরে, 77-এর বইতে এই কবিতাটা ছিল রফিক আজাদের, হয়তো লেখা আরো আগে, কারণ গ্রন্থভুক্ত হয়েছে 1977-এ। আর দিলারা হাফিজের এই কবিতাটা বেরিয়েছে এই মাসে, এই কালীয় কলমের এই বঙ্গবন্ধুর সংখ্যায়। এটাও নারী। দিলারা হাফিজ লিখেছেন, মেয়ে তুমি বড় হচ্ছ, এতটা বয়স হয়নি মেয়ের, এখনো বোঝে না সে, কি কথা যায় না বলা তার স্বরে, কি কথা বলতে হবে কানে কানে। এখনো বোঝে না সে যে ভাইটি কেন বা
হিসি করে রোজ উঠানে দাঁড়িয়ে, মা তাকে কেন যে বাধা করেন, আড়ালেতে গিয়ে বাধ্য করেন, আড়ালেতে গিয়ে শিশিরের মতো নিঃশব্দ ত্যাগে। এখনো বোঝে না সে যে রঙিন খেলা যত সব তার, সবই কেন হাঁড়ি পাতিল, মাটির পুতুল, ঘটি আর বাটি। এখনো বোঝে না সে যে মেয়ে বলে ভাই বা হাডুডু অথবা মেয়ে বলে তাই হাডুডু অথবা কুস্তি লড়াই, ফুটবল খেলা সকলই বারণ, মার্বেল মানা, ছেলে নয় বলে ঢিসুম ডাসুম সকলই কসম, নিষিদ্ধ কেন পিস্তলে হাত দেওয়া। এখনো বোঝে না সে যে হঠাৎ কখনো মেহমান এলে, পোলাও কোরমা রাধা হলে পরে মেহমান নিয়ে প্রথমে বসেন বাবা আর ভাই, বুকের মাংস আর দুটি রান বিধির বিধানে তারা পেয়ে যান। সবশেষে আমি আর মাকে কেন খেতে হয় শুধু গলার হাড্ডি, মুরগির মাথা, কলিজা ও গিলা। এখনো বোঝে না সে যে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ পুরবিদি। আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আমরা খুব বেশি লম্বা করব না। কবি রেজাউদ্দিন স্টালিনের কাছে আমার একটা প্রশ্ন। আপনি বলেছিলেন যে বাংলা সাহিত্যে আমাদের খুব দুর্ভাগ্য যে ভালো সমালোচক নেই, সমালোচনা সাহিত্য আসলে সেইভাবে ডেভেলপ করেনি, হয় আমরা স্তুতি করি না হয় নিন্দা করি, একদম ব্যালেন্স সমালোচনা আমরা খুব কমই করি। যাকে পছন্দ হয় এবং স্তুতিটা করি হলো পছন্দের লেখকদের, পছন্দের কবিদের, নট নেসেসারি সে ভালো লেখক বা ভালো কবি। আবার নিন্দাও করি যাকে পছন্দ হয় না তার, নট নেসেসারি সে খারাপ লেখে সেই জন্য। এটি খুব দুঃখজনক আমাদের। রফিক ভাইয়ের কবিতা নিয়ে আপনি যেটি বলছিলেন যে আমিও, এটা আমার একটা অবজারভেশন যে উনি শুধু পয়ারে লিখেছেন। 98-99% সম্ভবত তিনি পয়ারে লিখেছেন। কিছু 7 মাত্রার মাত্রাবৃত্তি হয়তো 1-2টি কবিতা আর কিছু স্বরবৃত্ত ছন্দে কবিতা খুবই কম পয়ারে লিখেছেন। তো এই যে কাঠামো ভাঙেননি, একই ধরনের ছন্দে তিনি লিখেছেন, এটি কি একটি সীমাবদ্ধতা নয়? এই প্রশ্নটি আমি রেজাউদ্দিন স্টালিনের কাছে। আর আপনি উত্তর দেবার আগে আমি মৌ মধুবন্দীকে অনুরোধ করছি, আপনার যদি কোনো মন্তব্য থাকে এবং প্রশ্ন থাকে কবি রেজাউদ্দিন স্টালিন সেগুলোর উত্তর দেবেন, তারপর আমরা অন্যদের কাছেও যাব প্রশ্ন নিয়ে। মৌ আনমিউট করে। হ্যাঁ, ধন্যবাদ কাজী জহির। কবি রফিক আজাদ আমার কাছে শুধু বইয়ের কবি, কারণ ব্যক্তি জীবনে ওনার সাথে আমার শুধু কয়েক মিনিটের জন্য দেখা হয়েছিল সালমা বানির বাড়িতে, কিন্তু কোনো কথা হয়নি। তো ব্যক্তি মানুষটা সম্বন্ধে আমি কিছুই জানি না, বাট ওনার রফিক আজাদের কবিতা সমগ্র আমার কাছে আছে। অনেক কবিতা ওনার পড়েছি। একটি কবিতা আমাদের মা মেয়ের দুজনের জন্য, ওটা আমাদের ভালোবাসার কবিতাই হয়ে গেছে, সেটা হচ্ছে ভালোবাসার সংজ্ঞা। আমরা মা মেয়ে যখন আমাদের কখনো খুব দুঃসময় যায়, আমরা দুজন ওই কবিতাটা একসাথে আবৃত্তি করি দুজনের জন্য। এটা অনেক মানুষের জীবনের জন্য এই ভালোবাসার সংজ্ঞাটা আমি বলি যে একটা মাইল ফলক এবং একটা মোটিভেশনাল কবিতা। তো সেই দিক থেকে আমি কবিকে একজন মোটিভেশনাল কবি হিসাবেও চিন্তা করতে পারি। ধন্যবাদ। স্টালিন ভাই আপনার কাছে। অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজী জহির করেছে, সেটা হচ্ছে যে রফিক আজাদের কি সীমাবদ্ধতা এই পয়ারের মধ্যে, নাকি তিনি ইচ্ছা করেই তার সারা জীবন পয়ারের চর্চা করেছেন। কিন্তু পয়ারের বাইরেও তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কবিতা আছে স্বরবৃত্তে। যেরকম একটি কবিতা আছে, খুব খুঁটিয়ে মানুষ দেখি, যেমন করে বরের বাবা কনের চলাফেরা এবং চুল থেকে তার পা অব্দি দেখতে থাকে, ঠিক তেমনি মানুষ দেখি। ওই যে মানুষ দেখার যে আগ্রহ রফিক আজাদের মধ্যে ছিল, তিনি খুব খুঁটিয়ে মানুষ দেখতেন এবং মানুষের যে অভিব্যক্তি, মানুষের চারিত্রিক যে বৈশিষ্ট্য তিনি খুব সহজেই করায়ত্ত করতে পারতেন। এবং তার বন্ধুর সংখ্যা অনেক, কিন্তু প্রকৃত বন্ধুর সংখ্যা কিন্তু খুব কম। বাংলা একাডেমিতে তার চাকরি ইস্তফা দেওয়ার পেছনে তার অন্যান্য সহকর্মীদের কিছু ভূমিকা ছিল, সেটি অনেক একসময় একটা অন্তরঙ্গ আলাপে তিনি আমাকে বলেছিলেন। তিনি সারা 1983 সাল থেকে রফিক আজাদের সঙ্গে আমার সম্পর্ক মৃত্যু অবধি ছিল। অনেক মজার ঘটনা আছে, একটা ঘটনা না বললেই নয়। 1986 সালে আমি খুব একটা গ্যাস্ট্রিকে আক্রান্ত হই। তখন আমি বাংলা একাডেমিতে দোতলাতে রফিক ভাই বসতেন, মানে চাকরিতে ইস্তফা দেওয়ার কিছুদিন আগে। তো রফিক ভাইকে বলছে, কোথায় যাচ্ছ? আমি বললাম যে
নুরুল হুদার কাছে যাচ্ছি। কেন? ওই যে আমি বললাম যে উনি ভালো হোমিওপ্যাথি ডাক্তার, তা আমার এই গ্যাস্ট্রিকের ওষুধটা ওনার কাছে যাও। কয়, শোন বেটা, খবরদার ভুল করেও যাস না, তুই তো ভালো কবিতা লিখিস, আমি কিন্তু হুদার ওষুধ খাই না, এমন তোকে হোমিওপ্যাথি ওষুধ দিবে তোর মগজ স্মৃতি সাদা হয়ে যাবে। আমি ভয়ে ওই দিন যাই নাই, আমি তাড়াতাড়ি নেমে পালিয়ে গেছি। এটা আমি প্রায় হুদা ভাইকে বলতাম যে আপনার কাছে আমি ওষুধ খাবো না, রফিক ভাই মানা করছে। হ্যাঁ, হুদা ভাই অনেক ভালো ডাক্তার। অসংখ্য ঘটনা আছে রফিক ভাইয়ের সঙ্গে, যেগুলো রাতের পর রাত বলে শেষ করা যাবে না। রফিক ভাই তার উচিত কথা বন্ধুদেরকেও বলতে ছাড়তেন না। এক সময় রফিক ভাই একবার বললেন, আমি ছিলাম কবি আমিরুল ইসলাম, আরো কয়েকজন সানি ছিল, তা আমাদেরকে বলছে তোরা কি নতুন একটা ছড়া লিখেছিস শুনবি? আমি বলেন, বেলাল রবি কেন কবি? আমরা বললাম এটা কেন গুরু? ভাই এখন এটা বিশ্লেষণ করতে হবে, আমি কিছু বলবো না। তারপরে এটা বেলাল ভাই আর রবিদা শুনেছিলেন, কিন্তু ওনারা এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। তারা রফিক আজাদ মতোই ভালোবাসতেন, তারা জানতেন যে রফিক আজাদ এক এক সময় এক এক কথা বলে। একবার তিনি বার্ডিমে চিকিৎসাধীন ছিলেন, মানে মৃত্যুর কিছুদিন আগে। তো হঠাৎ কি খেয়াল হয়েছে তিনি সিঁড়িতে উপরে উঠে দিয়ে বসে আছেন। তা আমরা কয়েকজন ওনাকে খুঁজতে গেছে যে ওনাকে তো রুমে পাচ্ছি না। তো দেখি রফিক ভাই উপরে বসে আছে, সিঁড়ির উপরে। আমরা বলছি রফিক ভাই আপনি এখানে, আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, আপনি উপরে বসে আছেন। রফিক আজাদ উঠতে জানে, নামতে জানে না। বাহ! ঘটনা রফিক ভাইয়ের সঙ্গে আছে। দিলারা ভাবি জানেন যে কলকাতাতে আমরা গেছিলাম, সেখানে অনেক ঘটনা, মানে খুব মজার মজার কাহিনী আছে রফিক ভাইকে নিয়ে। সেটা আমরা একদিন আলোচনা করবো। তার কবিতা নিয়ে আলোচনা হচ্ছে। তার যে প্রথম বই অসম্ভবের পায়ে, এটি কিন্তু রবীন্দ্রনাথের একটা গান থেকে নেওয়া। পাগলা হাওয়ার বাদল দিনে, এই গানের ভেতরে কিন্তু এই কথাটি ছিল। এবং আপনারা জানেন যে 60 দশকের অনেক কবি এবং লেখক রবীন্দ্রনাথকে গভীরভাবে ব্যবহার করতেন, যেরকম হুমায়ুন আহমেদ, তার অসংখ্য বইয়ের নাম বইয়ের রবীন্দ্রনাথের নাম গান থেকে। রবীন্দ্রনাথের গান থেকে, হ্যাঁ। রফিক ভাইয়ের প্রথম এই যে অসম্ভবের পায়ে, এটা নামটা আমাকে এত চমৎকৃত করেছিল, কিন্তু যখন রবীন্দ্রনাথের গানটি তারপরে আমি যখন শুনলাম এবং তখন আমি রফিক ভাইকে জিজ্ঞেস করলাম, বেটা এই রবীন্দ্রনাথ যে কত আধুনিক ছিল বুঝতে পেরেছি যে আমরা রবীন্দ্রনাথকে অতিক্রম করতে পারি না। এভাবেই তিনি রবীন্দ্রনাথকে আবাহন করতেন। এবং আমরা মনে করি যে রফিক আজাদ খুব বেশি যে প্রভাবিত হয়েছেন অন্যের দ্বারা তা না, রফিক ভাই প্রভাবিত হয়েছেন সবচেয়ে বেশি তারই সময়কার এক কবি, তার একটু আগের কবি বিনয় মজুমদারকে। এবং রফিক ভাইয়ের কবিতার শব্দগুলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, খুব প্রবন্ধ গন্ধির শব্দ। তো এই অভিযোগ তাকে করা হয়েছিল, অনেকে তাকে করতেন, তিনি বলতেন আমি তো কবিতায় কাব্য প্রবন্ধ লিখি। প্রবন্ধ লিখি, হ্যাঁ তিনি বলতেন এটা। আপনারা দেখবেন যে তার কবিতার মধ্যে প্রকৃত প্রস্তাব, এমন সব শব্দ তিনি ব্যবহার করলেন যে ইতিপূর্বে বাংলা ভাষায় কোনো কবি সাহসী করেনি এই ধরনের শব্দ ব্যবহার। তার প্রত্যেকটা কবিতার মধ্যে সব গদ্য গন্ধি শব্দ, প্রবন্ধ গন্ধি শব্দকে তিনি এত চমৎকার ভাবে প্রক্ষেপণ করলেন, অনিবার্য ভাবে কবিতায় নিয়ে এলেন যে তার কণ্ঠস্বর আলাদা হয়ে গেল। এবং এখানেই রফিক আজাদের কৃতিত্ব। আমরা রফিক আজাদের আরো যে সমস্ত কবিতা আছে, আমরা জানি দু একটি মাত্রাবৃত্ত যে কবিতার, যে বালক ভুল করে নেমেছে ভুল জলে, পড়েনি ব্যাকরণ পড়েনি মূল বই, এই কবিতাটা খুব সাড়া তুলেছিল। এবং দিলেরা ভাবি যে কথাটি বললেন যে কবিতাটির জন্য তিনি কলম নত হও, নত জানু হও, ওই যে ওই কবিতাটি, ওইটা লেখার সঙ্গে আমার স্মৃতি একটু কাজ করে। এই কবিতার একটি রিগানের বিরুদ্ধে একটি কবিতা ছাপা হয়েছিল, সেটি ইত্তেফাকে ছাপার পরে রিগান অথবা কার্টার, কোন তখন প্রেসিডেন্ট ছিলেন, তার বিরুদ্ধে এই কবিতাটি তিনি লিখেছিলেন। তখন আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের সম্পাদক, তিনি মুজাহিদি ভাইকে ডেকে তিনি বলেছিলেন এই ধরনের লেখা আপনি জানেন না আমাদের পলিসি, আপনি কেন এই ধরনের লেখা ছাপেন? তখন মুজাহিদি ভাই রফিক ভাইকে ডেকে বললেন তুমি এই কবিতা লিখে তো আমরা দোস্ত বিপদে বালায় দিচ্ছি। তো যাই হোক, তারপরে রফিক ভাই কিছুদিন পরে এই কবিতাটি লিখলেন যে যদি এই মধ্যবিত্ত জীবনে নত হতে শিখলে, নত জানু হতে শিখলে তার আর কোনো সমস্যা নেই। এই জন্য তিনি তার কলমকে নির্দেশ দিচ্ছেন যে তুমি নত হও, নত জানু হও, না হলে এই যে মধ্যবিত্ত সমাজ যেহেতু তোমাকে গ্রহণ করবে না। তার এই কবিতার মধ্যে যে তার সারা জীবনের যে কষ্ট, যে দুঃখবোধ, যে অনুভব, যে তার যে দ্রোহ, এই কবিতার মধ্যে অসম্ভব ভালোভাবে এসছে। এবং তার কবিতার মধ্যে কথা বলার ভঙ্গির মধ্যে দিয়েই তিনি একটা সুদূর প্রসারী আমাদের সমাজের নানা রকম চিত্র তিনি আঁকতেন। তিনি বলতেন যে আমার বাবা পায়ে হেঁটে নয় পদব্রজে এসেছিলেন, এবং পায়ে হেঁটে না পদব্রজে তিনি এত দূর এসেছেন। অনেক সিগনিফিকেন্ট সাংকেতিক শব্দ তিনি ব্যবহার করেছেন তার কবিতায়। এবং একটা খুব গভীর কবিতা আছে, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুল। এইসব কবিতাগুলো কিন্তু আমাদেরকে যথার্থভাবে ভাবায়।
এবং রফিক আজাদ তার নিজস্ব একটি কণ্ঠস্বর তৈরি করতে পেরেছিলেন এই কারণে যে তিনি তার সময়ের যোগ্য প্রতিনিধি। এবং আমি মনে করি যে রফিক আজাদের কবিতা অসম্ভব আধুনিক এবং তার উচ্চারণের মধ্যে যে দৃঢ়তা, তার যে নির্মেদ স্বভাব, অলংকার বাহুল্য এবং ইমেজের যে নতুন নতুন জায়গা তিনি বাংলা কবিতায় নিয়ে এসছেন, এজন্য তিনি আমাদের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে থাকেন। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। আমরা ফারুক আজম ভাইয়ের কাছে আসি। ফারুক ভাই, আপনি যদি সংক্ষেপে আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য বা কাউকে যদি কোনো প্রশ্ন করতে চান, দিলারা ভাবিকে বা অন্য প্যানেল মেম্বার কাউকে। আমার প্রশ্ন কিছু নেই, কিন্তু যা শুনলাম অনেক কিছু জানতে পারলাম। দুর্ভাগ্যবশত আমি বেশি পড়ি নাই, কিন্তু আপনার সময় থাকলে মনে হয় কবিতার কিছু অংশ আমি পড়তে পারি। আমাদের নির্ধারিত আরেকটা আবৃত্তি আছে আজকে আজকে থাক ফারুক ভাই। ঠিক আছে, তাহলে যা শুনলাম ভালোই লাগলো। এখন ওনার বই, ওনার লেখাপড়ার একটা উৎসুক জাগলো আমার মধ্যে। সবাইকে অনেক ধন্যবাদ ফারুক ভাই। আমরা এবার মেহেদী ভাইয়ের কাছে আবার আসবো। আমরা আরেকটি নির্ধারিত আবৃত্তি আছে, সেই আবৃত্তিটি শুনবো। আনমিউট করে নেন মেহেদী ভাই। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, সরি। আমি আবৃত্তি করছি রফিক আজাদের আরেকটি কবিতা, প্রতীক্ষা। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে। কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে, কারো অপেক্ষায় বাড়ে বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্টের বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, নুজো পিঠ পানশালা ছাড়া। চল তোকে দিনাজপুরে নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলা ও আধিয়াদের জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস, তৈরি থাকিস, আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্যে অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকব না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আটপৌরে, দোতনাহীন, ব্যঞ্জনাহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ। উনমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্যে প্রতীক্ষা করব না? আমি তোমার জন্যে পথপ্রান্তে অসত্যের মতো দাঁড়িয়ে থাকব, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে
আমার পায়ে শিকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু ফুরবে না। বিউটিফুল, অনেক ধন্যবাদ মেহেদী ভাই। আমরা কবি মাহবুব সালের কাছে আসি। সালে ভাই, 1 মিনিটে আপনি যদি আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য করেন। ধন্যবাদ। চমৎকার অনুষ্ঠান, সকলকে ধন্যবাদ, জহির ভাইকে ধন্যবাদ উপস্থাপনের জন্য। শুধু একটি মন্তব্য কবি রফিক আজাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে, সেটি হলো পুরোবিদির সঙ্গে আমি একমত যে রফিক আজাদ যে প্রেমেরও কবি, আমি মূলত প্রেমের কবিতা লিখি, সেই জন্যে রফিক আজাদ যে প্রেমেরও কবি এবং অত্যন্ত শক্তিশালী প্রেমের কবি, সেটি যেন আমরা ভুলে না যাই। আমার অন্যতম প্রিয় কবিতা রফিক আজাদের হচ্ছে অন্যদিন কেউ আবৃত্তি করবেন বা আমি নিজেও করতে পারি, আজকে সময় নেই, সেটি হলো কোনো এক নারীর জন্য। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ। এনাম রাজু, 1 মিনিটে তোমার যদি কোনো মন্তব্য থাকে। আমি 2007 সালে যখন একটা কবিতা লিখলাম, লিখে কবি আল হাফিজের কাছে নিলাম যে স্যার আমি এই কবিতাটা লিখেছি, আপনি একটু কবিতাটা দেখেন হয়েছে কিনা। কবিতাটা পড়ে উনি আমাকে বলল, তুমি কার কার কবিতা পড়ছো? আমি তখন কয়েকজনের নাম বললাম, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। আমি বললাম দুর্বোকা, এগুলো তো তুমি জন্ম থেকেই পড়ো। রফিক আজাদের কবিতা পড়ছো? মাথা নিচ করে আছি। বললো যে তুমি কিসের বাংলার ছাত্র? হ্যাঁ, যাও রফিক আজাদের বই কিনে নিয়ে রফিক আজাদের পড়ো, আর আবিদ আজাদের কবিতা পড়ো। পরে 5-6 দিন পর বা 10 দিন পর কবিতা লিখে আবার নতুন করে আসো। আমি মোটামুটি 1-1.5 মাস আর ওনার সামনে যাই না, কারণ আমি রফিক আজাদের বই পাচ্ছি না। অনেক কষ্টে একটা বই ম্যানেজ করে কিছু কবিতা পড়ে একটা কবিতা নিয়ে গিয়ে ওনাকে বললাম, স্যার আমি তো নতুন একটা কবিতা লিখছি। তুমি চুরি করা শুরু করে দিছো, তুমি তো রফিক আজাদের প্রতীক্ষা কবিতা চুরি করে ফেলছো। এটা যদি ওনার বংশধর কেউ শুনে বা টের পায়, তোমার তো কবিগিরি একদম ছুটাই দিবে। তারপর মোটামুটি এই রফিক আজাদ সম্পর্কে, আবিদ আজাদ সম্পর্কে আমার কবিতার প্রথম হাতে খড়ি ওই সময় 2007 সালে। তারপরে ধীরে ধীরে কবিকে চেনা, কবিতার সম্পর্কে চেনা। আর লাস্ট 2012 সালে কথা সাহিত্যিক শাহেদ আলী সাহেবের বাসায় গিয়েছিলাম। ওনার ওয়াইফ আমার ততদিনে একটা দেখা করেছিল বলে আমাকে ডাকছিল আমার সঙ্গে কথা বলার জন্য। এসে উনি আমাকে নতুন একটা কবিতা পড়তে বললো যে তুমি রিসেন্ট কি কবিতা লিখছো, এবং উনিও ঠিক তাই বললো। শাহেদ আলী সাহেবের ওয়াইফ অধ্যাপিকা চেমুনারা, উনি বলল যে তোমার কবিতা রফিক আজাদের কবিতার সঙ্গে অনেকটা মিলে যায়, তুমি আরেকটু কবিতা নিয়ে চিন্তা করো। এই অনেক ধন্যবাদ। আমাদের অনেক তরুণ কবি রফিক আজাদের কবিতা পড়ে পড়ে সেই স্টাইলে কবিতা লিখেছে। তুমি একা না, অনেকেই এই কাজ করেছে। রফিক ভাই এমন একজন কবি, তার কবিতা 10টা কবিতা পড়লেই তার মতো একটা কবিতা লেখার ইচ্ছা জাগে। আমরা প্যানেল মেম্বার যারা আছেন সবার কাছে আবার একবার করে আসবো, 1 মিনিট করে শেষ মন্তব্য। ডক্টর জ্যোতি প্রকাশ দত্ত। একটু আনমিউট করে নেন যদি, আমি তো করতে পারছি না, কেন আমাকে অ্যালাউ করছে না? হয়েছে বোধহয়, না হয়নি, একটু আনমিউট করে নেন। এবার হয়েছে, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হয়েছে। আমি ভেবেছিলাম যে তো 10 মিনিট সময় পাবো, রফিক আজাদের কিছু কবিতা পড়বো, তার সম্পর্কে অনেক কিছু কথা বলবো, সেরকম কিছুই হলো না। তো না হোক, ক্ষতি। তবে 2-4টি কথা না বললেই নয়। যেমন কবিদের সম্পর্কে, বিশেষ করে যারা তারা যখন পরিচিত হয়ে যান, তাদের সঙ্গে নানা রকমের, যাকে আমরা বলি, কথা ছড়ায়। সবকিছুর পেছনে তো আমরা যাই না কখনো। যেমন ধরা যাক, রফিক আজাদ যে বাংলা একাডেমি থেকে পদত্যাগ করেছিলেন এবং আর কখনো সরকারি চাকরি করেননি এমন তো নয়। রফিক আজাদকে বিদেশিতে পাঠানো হয়েছিল। রফিক আজাদ জাতীয় সাহিত্য কেন্দ্রের দীর্ঘকাল তার মহাপরিচালক ছিলেন। তো এটা থেকে এমন বোঝা যায় না সরকারের চাকরি ইত্যাদির প্রতি তার কোন রকমের বিতৃষ্ণা আছে। এমন কিছু
ছিল না। দিলার আপা তো সেটা বললেনই যে একটা বিশেষ কারণে তাকে লাল কালি দিয়েছিল দেরিতে আসার কারণে, সেই কারণে রাগ করে তিনি ছেড়ে দিয়েছেন, এমন না যে তিনি সরকারি চাকরি আর কোনোদিন করবেন না সেরকম কোনো প্রতিশ্রুতি থেকে ছেড়েছেন। হ্যাঁ, না, পদত্যাগ আর বাংলা একাডেমির চাকরি থেকে আমিও পদত্যাগ করেছিলাম। পদত্যাগ করে আমি অবজারভারে চলে গেছিলাম। তো এইরকম অনেক রকমের কথা ছড়ায় পেছনে, কারণ ইত্যাদি নিয়ে অনেক, সে সমস্ত প্রত্যেকের পেশাগত জীবনের কথা। যাকে সেটিও খুব বড় কথা নয়। রফিকাজাদের কবিতা সম্পর্কে আমি যেটা আমি রাজউদ্দিন স্ট্যালিনের কথা হঠাৎ করেই আমার খেয়াল হলো যে আসলে রফিকাজাদের সঙ্গে সবচেয়ে বেশি মিল খুঁজে পেয়েছি আমি বিনয় মজুমদারের কবিতা। বিনয় মজুমদারের সঙ্গে রফিকাজাদের কবিতার অনেক অনেক সাদৃশ্যতা। এসব সত্ত্বেও রফিকাজাদের যে কবিতা আমি পড়বো বলে ভেবেছিলাম সেটি হয়তো সম্পূর্ণ আমি পড়তে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে এই হচ্ছে রফিকাজাদের মানে তার কবিতার প্রথম স্তবকটা আমি পড়বো। তার কবিতার তার জীবনের সার এখানে আছে। কবিতাটি হচ্ছে এরকম: কারুকার্যময় হে দরজা, তোমার গভীরে আর স্বপ্নের বাস্তবে যাব, পথ দাও, পথ করে দাও, অগস্তের মতো গ্রাস করো এই সমগ্র আমাকে, নিরন্ধ্র জাহাজ নাও, নও মোটে অনুভূতিহীন, দাঁড়ে এসে পড়ে আছি কনকনে শীতের রাত্রিতে, বিভল রাত্রির মতো উষ্ণতার মর্মে টেনে না। তার জীবন। অনেক ধন্যবাদ জ্যোতিতা। আমরা জয়ন্ত নাগ দাদা আপনার কাছে। আমার আর নতুন করে কিছু বলার নেই, একটা জিনিস শুনতে ভালো লাগলো, ওই ছেলেটি বলল যে রফিকাজাদের কবিতা পড়ে তার কবিতা লিখতে ইচ্ছা করছে। তো এটা একটা খুবই মানে বাংলা ভাষার একজন উল্লেখযোগ্য কবি রফিকাজাদ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং তার কবিতার প্রতি অনুপ্রাণিত হয়ে যে এই প্রজন্মের ছেলেরাও কবিতা লিখছে, সেটা একটা ব্যাপার। এবং আমার নিজের আরেকটা মনে হয় যে বাংলাদেশ তো মিছিলের দেশ, আন্দোলনের দেশ, এই আন্দোলন থাকবেই, সুতরাং বারবার রফিকাজাদের কবিতার কাছে ফিরে যেতে হবে। অনেক ধন্যবাদ। কবি ইকবাল হাসান। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি রফিকাজাদকে বাংলা সাহিত্যের একজন অসাধারণ কবি বলে মনে করি। আমি মনে করি যে তিনি সুধীন দত্তের মতোই একজন ধ্রুপদ কবি, একজন ক্লাসিক কবি, এবং কোনো না কোনো এক সময় তাকে নিয়ে বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলা একাডেমি কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি প্রোগ্রামে, ডক্টর প্রোগ্রামে রফিকাজাদকে রাখবেন। এবং রফিকাজাদের কবিতা নিয়ে গবেষণা করে পিএইচডি করেছেন বিশ্বজিৎ অলরেডি করেছেন, রাইট? হ্যাঁ। আচ্ছা, আমি এটা জানতাম না। ধন্যবাদ কাজী জহির এই তথ্যটি আমাকে দেওয়ার জন্য। তা আমাদের আসলে একটি কথা যে রফিকাজাদের উপরে আসলে সমালোচনামূলক গ্রন্থ রচনা করতে নিশ্চয়ই এই প্রজন্মের কিংবা যারা আমাদের সিনিয়র লেখক আছেন তারা এগিয়ে আসবেন, যাতে নতুন প্রজন্মের মানুষরা রফিকাজাদের কবিতার ক্লাসিক ভঙ্গির সঙ্গে নিজেদেরকে পরিচিত করে তুলতে পারেন। আজকের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ ইকবাল ভাই। আমরা দিলারা ভাবি আপনার কাছে আরেকবার আসলাম, একটু আনমিউট করে নিন। হয়নি আনমিউট। হ্যাঁ, ইকবাল ভাইয়ের কথা প্রসঙ্গে মনে হচ্ছে যে আরেকটি তথ্য আসলে আমি জানাতে চাই। রফিকাজাদ দুঃখ করেছেন ঠিকই, এবং খুব বলেছেন যে আমাদের সিনিয়ররা কখনো আমাদের সম্পর্কে কিছু বললো না। এটা নিয়ে তার খুব আক্ষেপ ছিল যে ওনারা শুধু এরকম দেখাতে, ওনারা শুধু হাত পাততে জানেন, হাত উপর করতে জানেন না, অর্থাৎ জুনিয়রদের সম্পর্কে কিছুই বলেন নাই। এটা খুব কষ্ট ছিল। তবে এটা আসার কথা যে ইতিমধ্যে 3টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2জন, আরেকজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল, ওর উপরে পিএইচডি করছেন তারা। একজন ডক্টরেট করেছেন যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, এবং তার চুনিয়া আমার আর্কিডিয়া গ্রন্থটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে পাঠ্য হয়েছে। আর কলকাতায় একটি বিশ্ববিদ্যালয়ে তার একটি বই পাঠ্য হয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি নামটা জানিনি। সেই সময় সেই কলেজের এক অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকাজাদের সাথে এসে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন,
এবং আমাকে বলেছিলেন যে তার একটি বই পাঠ্য হয়েছে, কিন্তু আমার এখনো জানা হয়নি যে কোন বইটি। এইটুকুই মানে আমি বলবো যে প্রকৃত যে মানুষ কবি, শুধু তিনি কবি বড় ছিলেন না, মানুষও বড় ছিলেন। এবং ব্যক্তিগত জীবনে আমি তার সান্নিধ্য পেয়ে খুব ক্ষুদ্র একজন মানুষ, প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করেছি মাত্র। অনেক ধন্যবাদ দিলারা ভাবি। আমরা কবি রফিক আজাদকে নিয়ে রফিক আজাদ কবি ও কবিতা এই শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করলাম। এতক্ষণ ধরে আমরা প্রায় 1 ঘন্টার কিছু বেশি সময় ধরে আলোচনা করেছি। আমরা রফিক আজাদের কবিতা, আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছে আমরা মোটামুটি সবাই পড়েছি, কেউ বেশি কেউ কম। তার কবিতার ভেতরে অনুপ্রবেশ করার আমরা চেষ্টা করেছি এবং তাকে জানার চেষ্টা আমরা করেছি, এবং ভবিষ্যতে আরো পড়বো। উত্তর প্রজন্মের কবিরা, উত্তর প্রজন্মের কবিতা প্রেমিক মানুষেরা তার কবিতা পড়বে। রফিক আজাদ অত্যন্ত শক্তিশালী একজন কবি। 60-এর দশকের আমি একটি কবিতা লিখেছিলাম 60-এর দশক, সেখানে আমি 3 জন কবির নাম উল্লেখ করেছিলাম, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ এবং আব্দুল মান্নান সৈয়দ। তাদের মধ্যে রফিক আজাদ ভিন্ন ধর্মী কবি, ব্যতিক্রমী কবি এবং অনেক বড় মাপের একজন শক্তিশালী কবি। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা প্রতি উইকেন্ডে এরকম একজন লেখককে নিয়ে একটি অনুষ্ঠান করার চেষ্টা করবো এবং আপনাদের কাছে আসবো। যদি আপনারা অ্যাভেলেবেল থাকেন, আপনাদেরকে নিয়ে আমরা এই আয়োজন প্রতি উইকেন্ডে একদিন করে করব। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি, আপনারা সকলে একযোগে কথা বলতে পারেন যদি কিছু বলার থাকে শেষ করবার আগে। আমি বলছি কি, জ্যোতিদা পুরবিদি অনেকদিন পরে দেখলাম, ইকবাল ভাইকেও, জ্যোতিদা পুরবিদি আর ইকবাল ভাইকে একটা কবিতা পড়ার ইচ্ছে হয়েছিল, কারণ জ্যোতিদা আমার কবিতা ইকবাল ভাই শুনেছে আগে। যাই হোক, হ্যাঁ, জ্যোতিদা মাঝে মাঝেই আসবেন, আমরা প্রতিদিনই অনুষ্ঠান করছি। কথা হচ্ছে কি, এখন তো এইরকম 1 ঘন্টার অনুষ্ঠানে আমরা 10-12 জন যাই থাকি না কেন, সামান্য কিছু কথা বললেও তো শেষ হয়ে যায়। ফলে আমার মনে হচ্ছে যে কোনো কবিকে নিয়ে অনুষ্ঠান করতে গেলে 1 ঘন্টা যথেষ্ট সময়। হ্যাঁ, একটু বড় করতে হবে। আমি একটু ভয় পাচ্ছি, রেকর্ড করছি তো অনুষ্ঠানটা, আমার যদি ওই স্পেস শেষ হয়ে যায় তাহলে সেজন্য আমি সুন্দর মতো শেষ করে এটা ফেসবুকে দিতে যাচ্ছি। এই ব্যাপারে যেমন ধরা যাক রফিক আজাদের, আমার কাছে রফিক আজাদের যা বই আছে, বিভিন্ন রকমের সংকলনের রফিক আজাদের অসংখ্য কবিতা রয়েছে। আমি সেই সব কবিতাতে দেখানোর চেষ্টা করবো ভেবেছিলাম যে রফিক আজাদ সম্পর্কে যে বলে এই 2-4টি বিষয়ের কবিতা, তিনি তা নন। অসংখ্য বিষয়ে তার কবিতা আছে এবং তার বিষয়বৈচিত্র্য ভালো পছন্দ।